দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। চট্টগ্রামের হালি শহরে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় নিহত 1, দগ্ধ 8 জনের অবস্থাও আশঙ্কাজনক। নড়াইল সদরে সেহরির পর প্রতিদ্বন্দ্বী 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ, বাবা ছেলে সহ নিহত 4, আহত 7 জন। সেবা বাড়াতেই 6 সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ, বলছে সরকার। নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা বিরোধীদের। সরকার গঠনের 5 দিনের মাথায় চিফ প্রসিকিউটর তাজুলকে অপসারণ, নিয়োগ পেয়েছেন আমিনুল। এবারে পুরো আয়োজন। চট্টগ্রামের হালি শহরে 6 তলা আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন 1 জন। এই ঘটনায় দগ্ধ আরও 9 জনের অবস্থাও আশঙ্কাজনক। আহতদের মধ্যে 3 শিশু রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আহতদের শরীরের 25 থেকে 100 ভাগ পুড়ে গেছে। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে। চট্টগ্রামে সোমবার ভোরের নীরবতা ভেঙে ভয়াবহ বিস্ফোরণ। সিসিটিভি ফুটেজে দেখা যায় বিস্ফোরণের পর বাসা থেকে বাঁচার আকুতি নিয়ে ছুটে বেরিয়ে আসছেন অগ্নিদগ্ধরা। ভবনের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভাঙা কাঁচ, জুতা, শিশুর সাইকেল সহ নানা জিনিসপত্র। হালি শহরের একটি বহুতল ভবনে ঘটা এই বিস্ফোরণে দগ্ধ হয়েছেন অন্তত 9 জন। আহতদের মধ্যে রয়েছে 3 শিশু। নারী ও পুরুষ সহ সবাইকে উদ্ধার করে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেয়ারি খাওয়া দাওয়া করে বসে আছি, এমন টাইমে হঠাৎ করে বিকট শব্দ হলো, কারেন্ট চলে গেছে, ঘর অন্ধকার হয়ে গেল, আগুন, পুরো ঘর আগুন হয়ে গেল। যেটা মেজো ভাই এখন তার 2 বাচ্চা নিয়ে, তার ওয়াইফ নিয়ে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ও আসছিল আসলে পর্তুগাল থেকে বেড়াইতে গত সপ্তাহে। চিকিৎসকরা জানিয়েছেন আহতদের শরীরের 25 থেকে 100% পর্যন্ত পুড়ে গেছে। সবার অবস্থাই আশঙ্কাজনক। 100% পুড়ে গেছে 3 জনের, একজন 80%, 2 জন 45%। এটা হচ্ছে সবাই অ্যাডাল্ট রোগী। আর বাচ্চা রোগী আছে 3 জন, একজনের 20%, বাকি 2 জনের 25%। তো আসলে বার্ন রোগী বাচ্চাদের ক্ষেত্রে 10%-এর উপরে গেলেই আমরা বলি এটা খারাপ, আর অ্যাডাল্টের ক্ষেত্রে বলি 15%-এর উপরে গেলে খারাপ। তো এখান থেকে বোঝাই যাচ্ছে যে যেহেতু যে থ্রিশোল্ড সেটা ক্রস করে গেছে, সবগুলো রোগীর অবস্থাই খারাপ। বিস্ফোরণের কারণ হিসেবে স্বজনরা লিফট বিস্ফোরণের কথা বললেও ফায়ার সার্ভিস ও প্রতিবেশীরা বলছেন এটি চুলার জমে থাকা গ্যাস থেকে হতে পারে। গ্যাসের লাইন থেকে এটা গ্যাস, সম্ভবত গ্যাস লিকেজ হয়েছে। যখন ভোর রাতে রান্না করতে চুলায় আগুনটা দিয়েছে, তখন এটা হয়তো বিস্ফোরণ হয়েছে, এরকম কিছু আমরা গ্যাস করতেছি আর কি। বাচ্চাকে জিজ্ঞেস করছি, বাচ্চা এটা বলছে আর কি, যে লিফট থেকে হয়েছে, আওয়াজটা ওই দিক থেকে আসছে। ওরা নাকি সেয়ারি খাইতেছে, এমন সময় হয়েছে আর কি। বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে 2 গ্রুপের সংঘর্ষে বাবা ছেলে সহ 4 জন নিহতের ঘটনায় রনি শিকদার নামে একজনকে আটক করেছে র্যাব 6। এই ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার সেহরির পরপরই সংঘর্ষে জড়ায় বিবদমান 2 পক্ষ। এতে অন্তত 7 জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার ফজরের আজান শেষ হতেই কান্নায় ভারী হয়ে ওঠে নড়াইল সদরের সিংগাসলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামের বাতাস। আধিপত্যের নির্মম দণ্ড কেড়ে নেয় বাবা ও ছেলে সহ 4 জনের প্রাণ। প্রত্যক্ষদর্শীরা জানান সাবেক ইউপি চেয়ারম্যান খায়ের গ্রুপ ও স্থানীয় খলিল শেখের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোর 5:30টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে প্রাণ হারান খলিল গ্রুপের নেতা খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ হোসেন শেখ এবং একই গ্রামের ফেরদৌস হোসেন। গুরুতর আহত অবস্থায় ওশিকুর মিয়াকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যে আমি 2 জনের দ্বারা ফোন দিতে দিয়ে আমি ওই ফালি রাস্তায় উঠতে মনে করেন যে ভাঙ্গাচুরা শুরু হয়ে গেছে। সংঘর্ষের সময় আহত হন উভয় পক্ষের অন্তত 6 থেকে 7 জন। পুলিশ সুপার জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। বিস্তারকে কেন্দ্র করে এই 2 গ্রুপের মধ্যে একটা সংঘাত অনেক দীর্ঘদিন
আগে থেকে চলে আসছিল। তো সেইটারই ফল হিসাবে এই গতকালকে এই একটা গ্রুপ যে খয়ের মোল্লা নাম নেই সদল বলে এসে রাত্রিবেলা ভোর রাতে সেহেরির টাইমে এসে তাদের বাড়িতে এসে অতর্কে 3 জন মারা গেছে। যারা আক্রমণ করতে আসছে তাদেরও একজন মারা গেছে বলে আমরা শুনেছি। আমরা চাই প্রকৃত হত্যাকারী যারা এদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আইনের আওতা নিয়ে। হতাহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত এই ঘটনার বিচার দাবি করেছেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। নাগরিক সেবা বাড়াতে 6 সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনকালে তিনি একথা জানিয়েছেন। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলা প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, বিষয়টি আইনগতভাবে দেখা হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সহ 6টি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করে সরকার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন শফিকুল ইসলাম খান, আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন আব্দুস সালাম। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কায়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক করা হয়েছে শওকত হোসেন সরকারকে। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নাগরিক সেবা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিষয়টি আইনগতভাবেই দেখা হবে। এটা আমরা চাইনি, এবং আমরা যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসন বিষয়ে কাজ শুরু করা হবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে 6 জেলা প্রশাসক নিয়োগ সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। দুপুরে তাঁর কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে এক প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। সরকারের দলীয় লোকদের এই নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে কিনা সে প্রশ্ন রেখেছেন জামায়াত ইসলামীর এই সহকারী সেক্রেটারি জেনারেল। তো আজকেই আমরা দেখলাম যে 6টা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছেন। আমাদের কাছে মনে হচ্ছে যে এটা কতটুকু সঠিক হলো, যেহেতু সামনে নির্বাচন হবে, প্রশাসক একটা দল থেকে এবং দলীয় সিনিয়র নেতাদেরকে দিয়েছেন। এইটার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনটা আসলে কতটুকু শান্তিপূর্ণ অথবা কতটুকু গ্রহণযোগ্য হবে বা নিরপেক্ষ হবে, এটা প্রশ্ন তো থেকেই যায়। নতুন সরকার গঠনের 5 দিনের মাথায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আমিনুল ইসলাম। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এটিকে স্বাভাবিক প্রক্রিয়া বলেই মন্তব্য করেছেন। আর নতুন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ ও গুম খুনের বিচারের জন্য ওই বছরের 5 সেপ্টেম্বর তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। 1.5 বছর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে আমিনুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মহান আল্লাহর ইচ্ছায় আমি এই ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের দায়িত্ব পেয়েছি। আমি মহান আল্লাহর কাছে সাহায্য চাইব যাতে এই ট্রাইব্যুনালের আমার উপর অর্পিত সমস্ত দায়িত্ব আমি অত্যন্ত সততা এবং দক্ষতার সাথে যাতে আমি পরিচালনা করতে পারি। নতুন দায়িত্ব পাওয়ার পর দক্ষতার সাথে মামলা পরিচালনার প্রত্যাশা জানান তিনি। আমার পূর্বতন প্রসিকিউশন টিম যেভাবে কাজ করেছে আমি একইভাবে কাজ করব। যে সকল বিচার চলমান আছে এবং আগামী দিনে যে বিচারগুলো যেগুলো মামলা বিচারের জন্য আসবে
আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব যে আমাদের জুলাই শহীদদের আকাঙ্ক্ষার অনুযায়ী যাতে আমি ট্রাইব্যুনালে আমি আমার বিচার কার্যে আন্তরিক সহযোগিতা করতে পারি। নিয়োগ প্রক্রিয়াকে স্বাভাবিক উল্লেখ করে বিচারিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন বিদায়ী চিফ প্রসিকিউটর। এটা স্বাভাবিক প্রক্রিয়া। রাজনৈতিক সরকার যখন নতুন সরকার দায়িত্ব নেয়, নির্বাচিত সরকার স্বাভাবিকভাবেই তাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা তাদের পছন্দনীয় লোকজনকে বসাবেন। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। এক দল যখন ক্ষমতার থেকে চলে যায়, আমি এখানে নিয়োজিত হয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এখন নতুন সরকার এসছেন, তারা তাদের পছন্দের লোককে, তাদের কাজের সুবিধা, তাদের নিজস্ব পরিকল্পনা আছে, তারা নিশ্চয়ই সেই অনুযায়ী এখানে বসিয়েছেন। আমার পক্ষ থেকে তাদের জন্য সর্বাত্মক শুভকামনা থাকলো। অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় নিয়োগ পাওয়া আমিনুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একাধিক গুরুত্বপূর্ণ মামলায় আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনমনে স্বস্তি ফেরানো সরকারের প্রথম অগ্রাধিকার। তাই পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর তথ্যমন্ত্রী জানিয়েছেন দ্রুত কৃষক কার্ড চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সচিবালয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায় চীন। চায়না দীর্ঘদিনের বাংলাদেশের বন্ধু এবং আপনার তো এই সম্পর্ককে ওনার প্রাইম মিনিস্টারশিপে কিভাবে এটারে আরো এগিয়ে নেওয়া যায়। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে তিনি জানান, সরকারের প্রথম অগ্রাধিকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। বিগত সরকারের দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পুনরায় যাচাই করা হবে বলে জানান তিনি। কি পরিমাণ লাইসেন্স যোগ্যতা আছে তাদের লাইসেন্স বহাল রাখার, সেই পরিমাণে আমরা বহাল রাখবো। আর যেগুলো দেখা যাবে পরীক্ষা নিরীক্ষা করে যে তাদের লাইসেন্স দেওয়াটা ঠিক হয় নাই, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নাই, লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়, সেই বিবেচনা যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে। তিনি বলেন, 5 আগস্টের পর ভোগান্তিতে ফেলতে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। সর্বস্তরে যাতে আইনের শাসন প্রতিষ্ঠা হয় সেভাবে কাজ করবে সরকার। নিয়মের বাইরে পুলিশ কোনো প্রটোকল দেবে না বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা আমার কঠোর নির্দেশনা। যদি কেউ করে অবৈধভাবে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশের অ্যাকাউন্টেবিলিটি অবশ্যই এখানে নিশ্চিত করা হবে। এদিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক কার্ড বিষয়ক আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, পর্যায়ক্রমে সব কৃষকই এই কার্ড পাবেন। ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ চায় না বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। যুক্তরাষ্ট্র ও ইউরোপের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই বার্তাই দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ পারস্পরিক মর্যাদা আর স্বার্থ রক্ষার সম্পর্ক চায় বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। নতুন সরকার গঠনের পর রবিবার থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতে আসছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। সোমবার সকালে প্রথম অতিথি মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মার্কিন দূত জানান, 2 দেশের শক্তি বাড়ানো, নিরাপত্তা এবং সমৃদ্ধিতে একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। নতুন মন্ত্রীকে অভিনন্দন জানানোর পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে একথা জানিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। দুপুরে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে আসেন ইউরোপীয় রাষ্ট্রদূতরা। সৌজন্য সাক্ষাতে ছিলেন জার্মানি ও ফ্রান্স সহ ইউরোপের 8 রাষ্ট্রদূত। পরে মাইকেল মিলার সাংবাদিকদের জানান, তাদের প্রত্যাশা ডক্টর ইউনূস সরকারের সংস্কার কাজের ধারাবাহিকতা বিএনপি সরকার অব্যাহত রাখবে। আইন ও বিচার সহ বিভিন্ন খাতে বিগত সরকারের সংস্কারের ধারাবাহিকতা বর্তমান সরকার অব্যাহত রাখবে বলে আমরা আশা করছি। ইউরোপের সঙ্গে অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তি চূড়ান্ত হয়েছে, এটাও দ্রুত স্বাক্ষরের আশা করছে ইইউ।
সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, গত 2 দিনে রাষ্ট্রদূতদের কাছে তিনি নতুন সরকারের নীতি তুলে ধরেছেন। আমরা বলেছি যে আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, সবার উপরে বাংলাদেশ, এবং আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক ন্যাশনাল ডিগনিটি বা জাতীয় মর্যাদা, এই সব মূলনীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। জানান, প্রতিটি দেশের সঙ্গেই পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চায় সরকার। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আরএফএল ওয়ার্ড্রপ ঈদ বাজারের খবর। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীর শপিং মলগুলোতে এখন উৎসবের আমেজ, তবে সেই আমেজে এখনও পুরোপুরি ভিড়ের ঢেউ নামেনি। থাকে থাকে সাজানো রঙিন আর বাহারি পোশাকের সমাহারে জমজমাট প্রস্তুতি অপেক্ষা শুধু ক্রেতাদের স্রোতের। ঈদ মানেই নতুন পোশাক, নতুন আনন্দ। সেই আনন্দকে ঘিরেই রাজধানীর বিভিন্ন শপিং মলে দোকানিরা সাজিয়ে তুলেছেন 3 পিস, শাড়ি, গাউন, কুর্তি থেকে শুরু করে শিশু ও পুরুষদের পোশাকের বিশাল সংগ্রহ। রঙে, নকশায় আর কাপড়ে রয়েছে বৈচিত্র্য। দেশীয় পোশাকের পাশাপাশি আছে নানা ধরনের বিদেশি নকশার ছোঁয়া। নারীদের পোশাকে নজর কাটছে হালকা ও ভারী কারুকাজ, সূচি শিল্প, হাতের কাজ আর পাথর বসানো নকশায় রয়েছে ভিন্নতা। বিক্রেতারা বলছেন, ক্রেতাদের পছন্দ ও সামর্থ্য বিবেচনায় এবারের সংগ্রহ আরও সমৃদ্ধ। চাহিদা ইন্ডিয়ান পাকিস্তান দুটো চাহিদা ভালো আছে মোটামুটি, ঠিক আছে। কাস্টমার কম আছে আমাদের এখানে। আমাদের আছে পাকিস্তানি ডিজাইনের, ইন্ডিয়ান ডিজাইনের, আর দেশি প্রোডাক্ট আমাদের কাছে বেশি পাবেন। আমরা আশা করতেছি বেচা কিনা ভালো হবে। এই বছর নির্বাচন হয়েছে, এই উপলক্ষে আমাদের ইনশাল্লাহ বেচা কিনা আরও বেশি ভালো হবে। রমজানের শুরুর দিক হওয়ায় এখনও পুরোপুরি জমে ওঠেনি কেনাকাটা, তবে ভিড় এড়াতে অনেকেই আগেভাগেই যাচ্ছেন শপিং মলে। পছন্দসই পোশাক কিনে নিশ্চিন্ত থাকতে চান তারা। মেয়ের জামা কিনবো, আমার কিনবো, কিছু আত্মীয় স্বজনের গিফট কিনবো। বাচ্চার জন্য আজকে আসছি, বাচ্চার প্যান্ট কিনবো, গেঞ্জি কিনবো, তারপর ভাই আসছে, ওর গেঞ্জি প্যান্ট কিনবো। রমজান মাসের শুরুতে দামটা একটু বেশি থাকে, তো গতবার তুলনায় মনে হচ্ছে একটু বেশি, বাট একেবারে অস্বাভাবিক বেশি না। দোকানীদের প্রত্যাশা 10 রমজানের পর থেকেই বাড়বে বেচাকেনা। শেষ সময়ের ভিড়ে জমে উঠবে ঈদের বাজার। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী 12 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ওই দিন বেলা 11টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন বসবে। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 72 অনুচ্ছেদের 1 দফায় প্রদত্ত ক্ষমতা বলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। প্রথা অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও আগামীর পরিকল্পনা তুলে ধরে ভাষণও দেবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে সেদিন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান সোমবার প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন। সকাল 9টায় অফিসে পৌঁছন তিনি। এ সময় সেখানে প্রধানমন্ত্রীকে 3 বাহিনীর প্রধানগণ স্বাগত জানান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এরপর লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন। সুন্দরবনে আবারও শুরু হয়েছে বনদস্যু আতঙ্ক। গত বছরের 5 আগস্টের পর থেকে সুন্দরবনে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে অন্তত 10টি দস্যু বাহিনী। এতে আতঙ্কে রয়েছেন জেলে, বাওয়ালি ও মৌয়াল সহ বনজীবীরা। তবে কোস্টগার্ড বলছে, দস্যু দমনে তারা প্রতিনিয়তই অভিযান চালাচ্ছে। 2018 সালের নভেম্বরে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়। এরপর স্বস্তি ফেরে জেলে ও বাওয়ালিদের মাঝে, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। গত বছরের 5 আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে সুন্দরবনে আবার সক্রিয় হয়ে ওঠে দস্যু বাহিনী। এখন 5 তারিখের পরে আপনি মনে করেন যে 4-5 দল হলো ডাকাত নামিছে। এখন আমরা খুব ভয়ে আছি। এখন আমাকে যদি একটা জালি ধরে নিয়ে যায়,
2 থেকে 3 লাখ টাকা দাবি করে। দীর্ঘ 4-5 বছরের ভিতরে আমরা খুব আরামে ছিলাম, আর এখন শুনতেছি অনেক জায়গায় ধরতেছে। এদিকে কোস্টগার্ডের অভিযানে গত 1 বছরে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। একই সাথে দস্যুদের হাতে জিম্মি, বার্নো জেলে ও বাওয়ালিকে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে অর্ধশত দস্যুকে। জানুয়ারি 2025 হতে এখন পর্যন্ত সুন্দরবনে ডাকাত ও জলদস্যু বিরোধী অভিযান পরিচালনা করে মোট 38টি আগ্নেয়াস্ত্র, 2টি হাত বোমা, 74টি দেশীয় অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদি, 448 রাউন্ড কার্তুজ এবং ডাকাতদের কাছে জিম্মি থাকা 52 জন নারী ও পুরুষকে উদ্ধার করা হয়। এসব অভিযানে মোট 49 জন ডাকাতকে আটক করে ইতিমধ্যে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত ও টেকসই উদ্যোগ ছাড়া সুন্দরবনকে আবার দস্যুমুক্ত করা সম্ভব নয়। অনেক কিন্তু জেলে জঙ্গলে যেতে ভয় পাচ্ছে এবং পাশও কমে গেছে, অর্থাৎ সরকার কিন্তু রাজস্ব থেকে বঞ্চিত হবে। যখন ডাকাত বেড়ে যায় সুন্দরবনে, তখনও কিন্তু হরিণ শিকার বেড়ে যায়, বাঘ শিকারেরও কিন্তু ঘটনা ঘটেছে ডাকাত যখন বেশি ছিল। তো সবগুলো সংস্থা মিলে যদি না কাজ করে একসঙ্গে, তাহলে কিন্তু এই ডাকাত কিন্তু নির্মূল করা সত্যিই কঠিন হয়ে গেছে। জীবিকার তাগিদে প্রতিদিনই ঝুঁকি নিয়ে সুন্দরবনে যেতে হচ্ছে হাজারো জেলে ও বনজীবীকে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার দেওয়ান বাহাউদ্দিন লিটনের উপর হামলা চালিয়েছেন বাগানের শ্রমিকরা। এ সময় তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি বাগানের লেকে চাষ করা মাছ বিক্রি করতে গেলে তে বাধা দেন বাগানের ম্যানেজার দেওয়ান বাহাউদ্দিন লিটন। এ নিয়ে বাগান ম্যানেজারের সঙ্গে শ্রমিকদের বিরোধ দেখা দেয়। এর জের ধরে সোমবার দুপুরে বাগানের কিছু সংখ্যক শ্রমিক উত্তেজিত হয়ে তার উপর হামলা চালায়। ভোলায় অটোরিকশা থেকে তুলে নিয়ে বাক প্রতিবন্ধী হিন্দু নারীকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। ভিকটিমের পরিবার জানিয়েছে, গতরাত 9টার দিকে রিকশায় বাড়ি ফেরার পথে চালকসহ 3 জন ওই প্রতিবন্ধীকে হাত মুখ বেঁধে ধর্ষণ করে। পরে তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায় তারা। সোমবার সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধে ভুক্তভোগী নারীর অস্ত্রোপচার করা হয়েছে। স্বজনদের অভিযোগ, স্থানীয় অটোরিকশা চালক রাকিব এবং তার 2 বন্ধু শাকিল এবং হাসান এই ঘটনার সঙ্গে জড়িত। পুলিশ জানিয়েছে, জড়িত সবাইকে আটকের চেষ্টা চলছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, মেক্সিকোর মাদক সম্রাট এল মেনচো দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মেক্সিকোর বিভিন্ন শহরে শুরু হয়েছে ব্যাপক সহিংসতা। রাস্তা অবরোধ, যানবাহনে আগুন, সশস্ত্র সংঘর্ষ সহ বিমানবন্দরে হামলার খবরও পাওয়া গেছে। বিশ্বের অন্যতম শীর্ষ মাদক ও অপরাধ চক্র সিনালোয়া কার্টেলের সঙ্গে পাল্লা দিতে নিউ জেনারেশন জালিস্কো কার্টেল নামের আরেকটি গ্যাং তৈরি করেন মেক্সিকোর নেমেসিও ওসেগুয়েরা। অপরাধ জগতে যিনি এল মেনচো নামেই বেশি পরিচিত। যুক্তরাষ্ট্রের সীমান্তে প্রাণঘাতী মাদক ফেন্টানিল পাচারের মূল হোতা হিসেবে অভিযুক্ত এল মেনচো। 59 বছর বয়সী এই মাদক সম্রাটকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র $1,50,00,000 পুরস্কার ঘোষণা করেছিল। কিন্তু তারপরও বছরের পর বছর ধরাছোঁয়ার বাইরে ছিলেন পুলিশ কর্মকর্তা থেকে গ্যাংস্টার বনে যাওয়া এল মেনচো। কিন্তু এবার শেষ রক্ষা হয়নি। মেক্সিকোর সেনাবাহিনীর এক অভিযানে এল মেনচো নিহত হয়েছেন। রবিবার জালিস্কো রাজ্যের তাপালোপা শহরে সেনাদের সাথে সংঘর্ষে আহত হন মেনচো। এরপর হেলিকপ্টারে করে মেক্সিকো সিটিতে নেয়ার সময় তার মৃত্যু হয়। এ সময় তার দলের আরও 6 সদস্য নিহত এবং 2 জন গ্রেপ্তার হন। মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই মেক্সিকো জুড়ে তাণ্ডব শুরু করে তার অনুসারীরা। জালিস্কো ছাড়াও কলিমা, মিচোয়াকান সহ বিভিন্ন রাজ্যে মহাসড়ক অবরোধ করে বহু গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাহিনীর সাথে চলছে সশস্ত্র সংঘর্ষ। আসন্ন ফিফা বিশ্বকাপের ভেন্যু গুয়াদালাহারা শহর কার্যত ভুতুরে নগরীতে পরিণত হয়েছে। হামলা হয়েছে বিমানবন্দরেও। এছাড়া পর্যটন শহর পুর্তো ভাল্লারতায়ও সহিংসতার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে জালিস্কোর গভর্নর রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছেন। বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি গণপরিবহন চলাচল স্থগিত করেছেন তিনি। বাতিল করা হয়েছে বিভিন্ন বিমানবন্দরের ফ্লাইট চলাচল। এদিকে নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাদিয়া শিনবাউম। দ্রুত সব রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আশরাফ শুভ,
দীপ্ত, বার্তা কক্ষ। তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল নিউ ইয়র্ক সিটি সহ একাধিক এলাকায় জারি করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। প্রায় 5,40,00,000 মানুষ এই শীতকালীন ঝড় সতর্কতার আওতায় রয়েছে। নিউ ইয়র্ক সিটিতে 18 থেকে 24 ইঞ্চি পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং তাপমাত্রা নেমে যেতে পারে হিমাঙ্কের 6 ডিগ্রি নিচে। এরই মধ্যে নিউ জার্সি, কানেকটিকাট সহ অনেক অঙ্গরাজ্যে গণপরিবহন, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। রবিবার যুক্তরাষ্ট্রে কমপক্ষে 3,500-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং শত শত ফ্লাইট বিলম্বিত হয়েছে। প্রায় 5 বছর পর নির্বাচনমুখী হচ্ছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। আগামী 9 মার্চ রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হবে ক্লাবটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। এর মাধ্যমে 17 সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হবে, যার মধ্যে থাকবেন একজন সভাপতি এবং 16 জন পরিচালক। 3 জন দাতা সদস্য সহ মোট 371 জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় 2021 সালের 6 মার্চ। সোমবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এজিএম প্রস্তুতি কমিটির সদস্য সচিব লোকমান হোসেন ভূঁইয়া আশা প্রকাশ করেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী নতুন পরিচালনা পর্ষদ গঠিত হবে। এর আগে নির্বাচনটা যেটা আমরা করেছিলাম, সেই নির্বাচনটা আমাদের 3 মাস অতিবাহিত হওয়ার পর আমরা নির্বাচন করেছিলাম। সেটা করে অনেক বড় একটা ভুল ছিল। আমাদের এর আগে যে ক্লাবের প্রেসিডেন্ট ছিল, অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিল, কোর্টে নির্ধারিত একজন আমাদের ক্লাবে প্রেসিডেন্ট নিয়োগ করেছিলেন। যে কোনো কারণে উনি অ্যাডভাইজার জেনারেল ছিলেন, ওই সপ্তাহটা উনি হয়তো দেখতে ভুল করেছিলেন। নানা জল্পনা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন ভারতের দক্ষিণ ও হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। বর আরেক তারকা অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। সম্পর্ক নিয়ে এতদিন মুখে কুলু পেটে থাকলেও এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখার কথা স্বীকার করেছেন দুজনই। এতদিন ধরে মুখে কুলু পেটেছিলেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। অনেকদিন ধরেই গুঞ্জন প্রেম করছেন তারা। তাদের বিয়ে নিয়ে চলেছে নানা জল্পনা কল্পনা। একের পর এক সামনে এসেছে বিয়ের নতুন নতুন তারিখ। আভাস দিলেও আনুষ্ঠানিকভাবে সে কথা কখনো ঘোষণা করেননি দুজনের কেউই। তবে এবার আর নয় লুকোচুরি, অবশেষে প্রকাশ্যে নিজেদের বিয়ের ঘোষণা দিলেন এ তারকা জুটি। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগঘন স্ট্যাটাস শেয়ার করে বিজয় ও রাশমিকা তাদের বিয়ের খবরে সিলমোহর দিয়েছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা তাদের এই মিলনকে ভক্তদের দেয়া নামেই উৎসর্গ করেছেন। তাদের আসন্ন বিয়ের নাম হবে দ্য ওয়েডিং অফ বিরোশ। ভক্তদের দেয়া নামকেই সম্মান জানিয়ে নিজেদের বিয়ের নামকরণ করছেন তারা। ঘনিষ্ঠ সূত্র বলছে, জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে ঐতিহ্যবাহী পারিবারিক রীতিনীতি মেনে আগামী 26 ফেব্রুয়ারি রাজস্থানের একটি প্রাসাদে অনুষ্ঠিত হবে মূল বিয়ের আনুষ্ঠানিকতা। 24 ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিয়ের বিভিন্ন আচার। আয়োজনের বিশেষ দিক কড়া গোপনীয়তা। উপস্থিত থাকবেন কেবল ঘনিষ্ঠ পরিবার ও নির্বাচিত অতিথিরা। বিয়ের ভেন্যুতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠানে মুঠোফোন সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি ছবি তুলবেন যারা, তাদের সঙ্গেও গোপনীয়তা রক্ষার বিশেষ চুক্তি করা হয়েছে। অর্থাৎ নো ফোন নো লিক। এই নীতিতেই হচ্ছে এই বহুল আলোচিত আয়োজন। বিয়েতে কোনো তারকার উপস্থিতি থাকছেই না বলে জানা গেছে। তবে 4 মার্চ হায়দ্রাবাদে ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের জন্য একটি বড় সংবর্ধনার আয়োজন করা হতে পারে, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এমনও জানা গেছে, সম্প্রতি প্রথম সারির একটি ওটিটি প্ল্যাটফর্ম বিয়ের ছবি ও ভিডিওর এক্সক্লুসিভ স্বত্ব কিনতে প্রায় 60 কোটির প্রস্তাব দিয়েছে তাদের। তবে সেই প্রস্তাব সোজা সাপটা ফিরিয়ে দিয়েছেন বিজয় রাশমিকা। ঘনিষ্ঠ সূত্রের দাবি, পবিত্র এ সম্পর্ককে ব্যবসায়িক চুক্তিতে পরিণত করতে চান না তারা। আলো ঝলমলে প্রচারের বদলে বিজয় রাশমিকা বেছে নিয়েছেন ব্যক্তিগত পরিসরে বিয়ের আয়োজন। এখন ভক্তদের অপেক্ষা, কবে প্রকাশ পাবে প্রিয় তারকা জুটির বিয়ের প্রথম আনুষ্ঠানিক ছবি। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, এই খবরের সঙ্গেই শেষ করছি দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। চট্টগ্রামের হালি শহরে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় নিহত 1, দগ্ধ 8 জনের অবস্থাও আশঙ্কাজনক। নড়াইল সদরে সেহরির পর প্রতিদ্বন্দ্বী 2 পক্ষের মধ্যে সংঘর্ষ, বাবা ছেলেসহ নিহত 4, আহত অন্তত 7।
সেবা বাড়াতেই 6টি সিটিতে প্রশাসক নিয়োগ, বলছে সরকার। নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা বিরোধীদের। সরকার গঠনের 5 দিনের মাথায় চিফ প্রসিকিউটর তাজুলকে অপসারণ, নিয়োগ পেয়েছেন আমিনুল। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য ও বিনোদনের জন্য যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।